ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SG ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, রোজকার মতো আমি তোমাদের জন্য গল্প নিয়ে চলে এসেছি। তো গল্পটা দেখো, মানুষ অহংকার করে। দেখো, একদিন অহংকার করলে হয় না, শেষে তার পরিণতি কী হয় দেখো। এখানে সেই রকমই গল্প তোমরা শুনতে পারে। যাকে অবহেলা করতো সে ছাড়া আজকে আর ভালোবাসার জন্য কেউ অবশিষ্ট নেই। তো এখানে সেই রকমই একটা গল্প আমরা দেখতে চলেছি। তো চলো, আর আমার গল্প আরও ভালো ভালো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ আর বেশি কথা বলবো না, গল্পটা একটু বড় আছে, তো চলো। বৌমা, আসবো? হ্যাঁ মামুনি, এসো। দেখো তো বৌমা, এই চিঠিটা একজন বয়স্ক মতন লোক দিয়ে গেল। বলল এই চিঠিটা তোমাকে দয়া করে দিয়ে দিতে, আর বলতে তোমার নাকি খুব কাছের কেউ এটা তোমাকে দিতে বলেছে। স্বর্ণ বলে এখন আবার ফোন না করে কে চিঠি পাঠায়। মামুনি, তুমি চিঠিটা একটু খুলে দেখো না, কে এই অদ্ভুত মানুষ। সুতপা দেবী বলেন, তোমার চিঠি আমি কেন পড়ব? তোমাকে কে পাঠিয়েছে তুমিই দেখো। মামুনি, আমার বিশেষ কেউ যদি পাঠাতো তাহলে নিশ্চয়ই চিঠি পাঠাতো না, তাই না? আর আজকে আমার এমনিতেই দেরি হয়ে গেছে, আমি বেরোলাম। ও চিঠি তুমি না পড়লে তাহলে রেখে দাও, আমি পরে পড়ে নেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এতে শুধু লেখা আছে, কৃষ্ণা, আমি খুব কষ্টে আছি। স্বর্ণ নিজের নামটা শুনে চমকে ওঠে। কৃষ্ণা তো তাকে একমাত্র জেম্মাই বলতো, তার গায়ের রং যেহেতু শ্যামবর্ণ। এটা অবশ্য স্বর্ণ পরে তার মায়ের কাছ থেকে বড় হয়ে জানতে পেরেছে। জেম্মা বলেছিল, তোর মেয়ের যা গায়ের রং, ওর নাম স্বর্ণ না রেখে কৃষ্ণা রাখ। মা বাবা অবশ্য জেম্মার কথা শোনেননি, তারা স্বর্ণ বলেই ডাকে। মা দাদার নাম স্বর্ণাভর নাম মিলিয়ে স্বর্ণালী নাম রেখেছিল, কিন্তু জেম্মার পছন্দ ছিল না, কারণ দাদা ফর্সা, সে কালো ছিল, তাই তাকে একমাত্র জেম্মাই কৃষ্ণা বলে ডাকত। মামুনি, চিঠিটা জেম্মা পাঠিয়েছে, তার মানে জেম্মার নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে। এতগুলো বছরে তো আমাদের কোনো খবরও নেয়নি। মা বাবা যদিও যোগাযোগ রাখার চেষ্টা করেছিল আমার বিয়ের সময়, কিন্তু ওরা কেউ বিয়েতে আসেনি। হয়তো কোনো বিপদে পড়েছে, তাই বাবাকে ফোন করতে কোনো অসুবিধা, তাই জন্য আমার বাড়ি চেনে এমন লোক দিয়ে খবর পাঠিয়েছে, তাই চিঠি। কিন্তু মামুনি, বাবা মা তো এখন এখানেও নেই, কি করি বলো তো? সুতপা দেবী বলেন, কি করবে মানে? তোমাকে যখন ডেকেছে তুমি যাবে, যে যা করুক না কেন, ডেকেছে তার জন্যে তো তোমাকে সেখানে যেতে হবে। নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, তা তোমার যেতে অসুবিধা কি? বেশি দূরও তো নয়। তুমি তো জানো মামুনি, জেম্মা আমাকে ছোট থেকে, তাছাড়া দাদা বৌদিও তো আমার সঙ্গে ভালো করে কথা বলে না কোথাও দেখা হলে। মা বাবা এখন এখানেও নেই, মা বাবাকে ফোন করে জানাবো মামুনি? আমি বলি কি, এখন ওনারা অত দূরে আছেন, তাদের চিন্তায় না ফেলাই উচিত। তোমার যদি মনে হয় আমি তোমার সঙ্গে যেতে পারি। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি, তুমি বিকেল 5টা নাগাদ রেডি হয়ে থেকো। মামুনি, তুমি রেডি তো? আমি ট্যাক্সি নিয়েই আসছি, তুমি দরজা বন্ধ করে বেরিয়ে এসো। এসো মামুনি, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ গো বৌমা, সকালে তোমাকে কিছু জিজ্ঞেস করবার সময় পাইনি। তা তোমার জেম্মা তো বড় চাকরি করা ছেলে আছে, তবে আজ যে তোমাকে মনে পড়ল, সেটাই তো বুঝতে পারছি না মামুনি, দেখি গিয়ে। জেম্মার বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই স্বর্ণ দেখে বাড়িটা পুরো অন্ধকার। কি ব্যাপার বলো তো মামুনি, বাড়িতে কোনো আলো জ্বলছে না। জেম্মা, জেম্মা, কোথায় তুমি? লোডশেডিং না কি গো? বাড়ির ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে স্বর্ণ
শাশুড়ির হাত ধরে গেট দিয়ে ঢুকতেই সিঁড়ির পাশের ছোট ঘুপচি ঘর থেকে সামান্য আলো দেখতে পায়। স্বর্ণ তাড়াতাড়ি ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখে এককালে সুন্দরী, শিক্ষিতা, অহংকারী জেম্মা ঘুপচি ঘরে টিমটিমে আলোতে মাটির উপর একটা মাদুরে কাঁথার উপরে শুয়ে আছে। তাদের দেখে অতি কষ্টে উঠে বসে। স্বর্ণ প্রায় 10 বছর পর জেম্মাকে দেখল। তার সেই অহংকারী জেম্মাকে চিনতেই পারছে না। তাকে ছোট থেকে এত কটু কথা শোনানোর পরও আজ জেম্মার এই পরিণতি দেখে আনন্দের বদলে তার দু চোখ আস্তে আস্তে জলে ভরে ওঠে। সে ছুটে গিয়ে জেম্মাকে জড়িয়ে ধরে। আলোদেবীও পরম ভরসায় তার কৃষ্ণাকে বুকে জড়িয়ে ধরেন। কিছুক্ষণ পর স্বর্ণ বলে, তোমার এরকম অবস্থা কেন? আলোদেবী চোখের জলটা মোছেন, কিন্তু মোছার আগেই আবার তার দু চোখ জলে ভরে ওঠে। স্বর্ণ বলে, তুমি বলো জেম্মা, আমাদের তো জানতে হবে। তার আগে জিজ্ঞেস করি, তোমার অতি গুণবান ছেলে কোথায়? আলোদেবী বলেন, আজ প্রায় 4 দিন হয়ে গেছে। ওরা দুজন ছেলে মেয়েদের নিয়ে কোথাও গেছে। আগেও ওরা যখন তখন বেড়াতে যেত। আমি তখন উপরের ঘরেই থাকতাম। ঘরে আমার খাওয়ার জন্যে খাওয়ার দাওয়ার রেখে যেত। কিন্তু এবার ওরা বেরিয়ে যাবার পর আমি রান্নাঘরে যাই সকালের চা খেতে। গ্যাসে জল বসিয়ে দেখি চা, চিনি, এমনকি কিছু খাওয়ার মতন ওরা এবার রেখে যায়নি। সেদিন তো সারা দিন শুধু জল খেয়েই কাটিয়েছিলাম। কার কাছেই বা চাইব? পাড়ার কারোর সঙ্গেই তো আমরা সদ্ভাব রাখিনি। তোর মাকে সবাই খুব ভালোবাসত। সেখানেও আমি হিংসা করে তোর মাকে কত কথা শোনাতাম। কেউ তো আমার বাড়ি আসতও না। কিন্তু কৃষ্ণা পরের দিন পেটের জ্বালায় আর থাকতে না পেরে পাশের বাড়ির ঝিটাকে ডাকি, ওকে সব কথা বলি। ওই আমাকে চা বিস্কুট এনে দেয়। তারপর একটু বেলা হতে ওদের ছেলের বউটা ভাত তরকারি দিয়ে যায়। 2 দিন ধরে ওই 3 বেলা খেতে দিচ্ছে। তোরা তো জানতিস আমি কত আদরে খোকাকে মানুষ করেছি। ছোট থেকে লেখাপড়ায় ভালো, প্রতি বছর ফার্স্ট হতো। ওকে আমি মাথায় তুলে রাখতাম। ও যখন যেটা চাইতো সেটাই ওকে দেবার জন্যে তোর জেঠুর সঙ্গে কত ঝগড়া করেছি। তোর জেঠু আমাকে অনেকবার বারণ করেছে, এভাবে ছেলে মানুষ করো না, করো না, পরে পস্তাবে। তবুও আমি তার কোনো কথা কানে তুলতাম না। জেঠু তোকে দেখিয়ে বলতো, দেখো আমাদের স্বর্ণকে, সামান্যতম কোনো চাহিদা নেই, অল্পতেই খুশি। আমি রাগ করে বলতাম, কৃষ্ণার সঙ্গে আমার ছেলের তুলনা করছো তুমি? ওর বাবা মার ক্ষমতা আছে নাকি ওর আবদার মেটানোর? তাইও আবদার করে না। আর ও কি আমার বাবুর মতো লেখাপড়ায় ভালো নাকি? মোটা মাথা, কোনো মতে পাশ করে ক্লাসে ওঠে। ওর ভালো ভালো খাবারের কি প্রয়োজন? আমার ছেলে উঁচু ক্লাসে পড়ে, কত মাথা খাটাতে হয়। ওকে সব সময় ভালো মন্দ খাওয়াতে হবে না? আর কৃষ্ণার বিয়ে, সেও তো আমাদের খরচা করতে হবে। এক গাদা পয়সা খরচা করে ওকে তো পরের বাড়ি পাঠাতে হবে। বরং বাবুর যত্নের জন্যে খরচা করলে বাবু তো পরে আমাদের দেখবে নাকি? তোদের এতটাই অত্যাচার করতাম যে তোর বাবা মা তোকে নিয়ে তোর দাদুর বাড়িতে চলে যেতে বাধ্য হয়। স্বর্ণর মনে পড়ে টেবিলে দাদার সঙ্গে বসে একসঙ্গে খাওয়া জেম্মা পছন্দ করত না। সংসারের বেশিরভাগ কাজ তার মাকেই করতে হতো। ছোটবেলায় মাকে বেশিক্ষণও কাছে পেত না। প্রতিদিন তাদের 3 জনের জলখাবার, দুপুর আর রাতের খাবার জেম্মা রান্না হবার পর 3টে থালায় বেড়ে মাকে ডেকে দিয়ে দিত। জেম্মা যেটুকু দিত সেটুকুই আমরা 3 জনে খেতাম। কোনো জিনিস আরেকটু চাইবার কোনো অধিকার ছিল না। আমার বেশ মনে পড়ে, একবার আর একটা রুটি
আমি চাইতে গিয়েছিলাম মার বারণ করা সত্ত্বেও। মার হাত ছাড়িয়ে রান্নাঘরে চলে গেছিলাম। দাদা তখন বলেছিল জেম্মাকে, মা একটা রুটি দিয়ে ওকে ওর ঘরে পাঠিয়ে দাও, না হলে আবার আমার খাবারে নজর দেবে। দেখো না কেমনভাবে আমাদের খাবারের দিকে তাকিয়ে আছে। জেম্মা তার আর দাদার যে একটা সুন্দর ভাই বোনের সম্পর্ক, সেটা হতে দেয়নি। জেম্মা একটা রুটি আমার দিকে ছুঁড়ে দিয়ে বলেছিল, যা ভাগ এখান থেকে। মায়ের সব কথাই কানে গিয়েছিল। আমি রুটি নিয়ে আসতে মা আমাকে এমনভাবে মেরেছিল, আর কোনো দিন যত পছন্দেরই খাবার হোক না কেন কোনো দিন চাইনি। নিজেরা তিনজন কিন্তু রান্নাঘরের লাগোয়া দালানের চেয়ার টেবিলে অনেক বেশি বেশি খাবার সাজিয়ে বসেই খেত। আমারও ইচ্ছে করত চেয়ারে বসে পা দুলিয়ে দুলিয়ে খেতে, দাদা যেমন করে খেত। মা বলতো, তুমি যখন অনেক বড় হবে তখন ওখানে বসেই খাবে, তার জন্যে ভালো করে পড়াশোনা তো করতেই হবে, কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমাকে মানুষ হতে হবে। ভালো পড়াশোনার সঙ্গে যদি মানুষের মতন মানুষ না হও, তাহলে সে পড়াশোনার কোনো মূল্য নেই, এটা জেনে রেখো। কি হলো বৌমা, তুমি এখন আবার কি ভাবতে বসলে? স্বর্ণ বলে, মামনি আমি এখন কি করব বলো তো? আমি বলি কি বৌমা, তুমি সবার আগে বেরিয়ে কিছু খাবার নিয়ে এসো। এভাবে তো মানুষটাকে এখানে ফেলে রাখা যায় না। শীতের দিন এভাবেই একতলার স্যাঁতসেঁতে ঘরে থাকলে মানুষটা বাঁচবে না বৌমা। স্বর্ণ বেরিয়ে কিছু খাবার আর চায়ের জন্যে সামনের দোকানে বলে আসে। পাড়ার বড়দের, মানে সে ছোট থেকে যাদের জেঠু কাকা কাকিমা বলে বড় হয়েছে, তাদের সবাইকে ডেকে আনে। স্বর্ণ বাড়িতে এসে সবাইকে চা দেয়, জেম্মাকে চা খাবার খাওয়ায়। সুতপা দেবী বলেন, আপনারা যারা যারা এসেছেন তাদের আমি কিছু কথা বলতে চাই। তারা সবাই সুতপা দেবীকে বলেন, আপনি যা বলতে চান আমাদের স্বচ্ছন্দে বলতে পারেন। সুতপা দেবী বলেন, আমরা ঠিক করলাম ওনাকে আমরা এখানে রাখব না, আমাদের সাথেই নিয়ে যাব। আপনাদের ডাকার উদ্দেশ্য হলো আপনারা সবাই বৌমার পরিচিত, তাই ওনার ছেলে বৌমা ফিরে এসে আমাদের বাড়িতে গিয়ে কোনো রকম ঝামেলা না করে, তার জন্যে আমরা আপনাদের সাক্ষী রেখে থানায় একটা ডায়েরি করে ওনাকে আমাদের সঙ্গেই নিয়ে যাব। আলো দেবী সব শুনে বলেন, না না বেয়ান, এ হতে পারে না। আমার কর্মফল আমি পাচ্ছি। আমি কৃষ্ণার সঙ্গে যা খারাপ ব্যবহার করেছি বলে কাঁদতে থাকেন। ওকে ডেকেছিলাম কেন জানেন? আমার কর্মফলের যে শাস্তি পাচ্ছি তা দেখাতে। আর কিছুক্ষণ থেমে বলেন, একটা সময় তো ছেলের মা হয়ে গর্ববোধ করতুম, তাই শেষ বয়সে এসে মেয়ের মুখটা একবার দেখতে চেয়েছিলাম। স্বর্ণ বলে, শুধু একবার দেখলে হবে? যতদিন বাঁচবে আমার কাছেই তুমি থাকবে। এতদিন ছিলে ছেলের মা, এইবার থেকে তুমি হবে মেয়ের মা।